হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। দেখি আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখি। ওকে, দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড থেকে শুরু করে এভরিথিং। ওকে, দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সাউন্ড একটু এদিক ওদিক হচ্ছে, আমি এটা ঠিক করে ফেলতেছি। বাইরের সাউন্ড যদি আসে তাহলে এটা হচ্ছে এই যে। এবার দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকবে। সাউন্ড কিসের ভাইয়া? তোমাদের হৃদয়ে অনেক হাসাহাসি করতেছে, সেটার সাউন্ড। সাউন্ড কিসের ভাইয়া? তোমাদের হৃদয়ে অনেক হাসাহাসি করতেছে, সেটার সাউন্ড। এই যে এখনো চিল্লাচ্ছে পোলাটা। তাদের হৃদয় ভাই আসলে অনেক অশান্তিতে আছে। সে বলে যে আমি আসলে কোনো কিছু পোস্ট করতে পারি না কাব্য ভাইয়ের জন্য। কোনো কিছু পোস্ট করলে সেখানে সবাই উল্টাপাল্টা কমেন্ট করে, এই জন্য সে আসে রাগারাগি শুরু করছে। তোমাদের ডিডিটি ভাই তোমাদের হৃদয় ভাইকে হাসাচ্ছে, অনেক রাগে আছে তো হৃদয়, এই জন্য তোমাদের ডিডিটি ভাইয়ের দায়িত্ব হচ্ছে হৃদয়কে হাসানো। তো ডিডিটি ভাই হচ্ছে সেই দায়িত্ব পালন করতেছে, হৃদয়কে হাসানোর দায়িত্ব পালন করতেছে।
ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। জানি না তুমি কিসের জন্য ঈদ মোবারক জানাচ্ছ, তবে আজকে হচ্ছে ঈদের আগে আমাদের সর্বশেষ ক্লাস। ম্যাট্রিক্স নির্ণয় আমাদের এখনো শেষ হয়নি, আমরা আমাদের ঈদের পরে বাকি ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। আমাদের 30 তারিখের মধ্যে আমরা আমাদের ম্যাট্রিক্স নির্ণয় এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। হ্যাঁ, চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের 7 নম্বর লেকচার। ঠিক আছে, তো দেখো সেদিন কিন্তু আমরা আসলে নির্ণায়কের মান নির্ণয় করা শিখেছিলাম, মনে আছে না? যে নির্ণায়কে আমরা বিস্তৃতি করে 0 বরাবর বিস্তৃতি করেছিলাম এবং আমরা নির্ণায়কের মানটা পেয়ে গিয়েছিলাম। তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, নির্ণায়কের মান নির্ণয় করা। এটা আমাদের এমসিকিউ তো অনেক কাজে দিবে। তো সেটা কি, চলো একটু দেখি। দেখো কর্ণ ম্যাট্রিক্স, এটাকে আমরা কি বলি? কর্ণ ম্যাট্রিক্স বলি না? ও হচ্ছে হ্যাঁ। কেন কর্ণ ম্যাট্রিক্স? কারণ দেখো যে এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো এরা কিন্তু অশূন্য, এটা হচ্ছে অশূন্য, তো আমি এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারতেছি। এবং বাইরের সব ভুক্তিগুলো কি আছে? শূন্য আছে। তো যখন তুমি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স দেখতে পাবে, হ্যাঁ, তখন যদি তুমি তার যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তৃতি করো, কোনো সমস্যা নেই, তুমি যা অ্যান্সার পাবা, তুমি যদি ঘুরে ফিরে শুধুমাত্র এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, তুমি যদি শুধুমাত্র তাদেরকে যদি গুণ করে দাও a ইন্টু বি ইন্টু সি, তাহলে তুমি আসলে তার মানটা পেয়ে যাবা। তুমি যদি বিস্তৃতি করো এটাই পাবা, এ বি সি পাবা। দেখো বিস্তৃতি যদি এ বরাবর করো, একে নিলা, সারি কাটলা, কলাম কাটলা, বিসি মাইনাস 0 মানে এ বি সি চলে আসলো সব মিলে। সো আমরা একটা জিনিস মনে রাখবো শর্টকাটে, যে যদি আমরা কখনো দেখি যে আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তার মানটা নির্ণয় করতে বলছে, তার কি নির্ণয় করতে বলছে? মানটা নির্ণয় করতে বলছে কর্ণ ম্যাট্রিক্সে, তখন আমরা খালি বলবো মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকবে, অশূন্য হোক আর শূন্য হোক, যা খুশি তাই হোক, আমরা শুধুমাত্র এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে গুণ করে দিব। গুণ করে দিয়ে আমরা যা পাবো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তাহলে এটা অঙ্কের অ্যান্সার কি হচ্ছে বলো তো? এ বি সি। মুখ্য কর্ণের ভুক্তিগুলোকে গুণ করলে আমরা হচ্ছে নির্ণায়কের মানটা পেয়ে যাব। এটা হলো একটা শর্টকাট ওয়ে, খুব সহজে আমরা অ্যান্সারে বলে দিতে পারি। এবং এরকম টাইপের অঙ্ক কিন্তু আসছে পরীক্ষাতে। হ্যাঁ, তো আমি তোমাকে যে ছোট্ট একটা এক্সাম্পল দিই, তুমি খুব সহজে এক্সাম্পল অ্যান্সারটা বলতে পারবা। সাপোজ ধরুন আমি তোমাকে এ দিয়ে একটা নির্ণায়ক বললাম যে 200,030,0,0 কমেন্ট করে বলো তো এই নির্ণায়কের অ্যান্সারটা কত হবে? এই নির্ণায়কের অ্যান্সারটা কত হবে? যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি আবারও ওয়ালাইকুম আসসালাম। অ্যান্সার হচ্ছে -30। একটু আমরা খেয়াল করে দেখি, এটাকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6 5 30, তার মানে হচ্ছে -30। একদম সঠিক উত্তরে অ্যান্সার দিয়েছ। অ্যান্সার হচ্ছে কত? -30। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে -30। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে -30। ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো এই অঙ্কটা দেখতে কি অনেক কঠিন মনে হচ্ছে না? যে কি দিচ্ছে ভাইয়া, 1 + x 1 + x হোল কিউব 1 + x স্কোয়ার, খুব কঠিন একটা অঙ্ক। কিন্তু দেখো তারা বলছে এই নির্ণায়কের মানটা, এই যে নির্ণায়কের মানটা হচ্ছে কার সমান? 0 সমান। দেখো তারা =0 বলে দিচ্ছে। তাহলে দেখো তো ভাইয়া এই নির্ণায়কটা আমরা কিভাবে বের করব? আমরা কি জানি যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে হচ্ছে আমরা গুণ করে দিব, তাই না? তাই দেখো এখানে সবগুলো রাশি কি আছে? 1 + x আছে। দেখুন 1 + x কতগুলো আছে? 1 + x এখানে আছে একটা, এখানে 3টা, এখানে 2টা, টোটাল কয়টা আছে? 6টা আছে না? দেখো বুঝছো কিনা যে 1 + x⁶ হয়েছে কেন? কারণ এখানে একটা 1 + x আছে, এখানে 3টা, এখানে 2টা। তাহলে সবগুলোকে তুমি যদি গুণ করো, তুমি সবগুলোকে যদি গুণ করো, 3টা 2কে যদি গুণ করো, তাহলে কি বলবা? 2 নিয়ে 1 2 3 2 কিউব। তো ব্যাপারটা এখানে এরকম হয়েছে, 1 + x টোটাল আছে কয়টা? 6টা। তাহলে 1 + x এর উপর কত বলবো? 6 বলবো। তার পরবর্তী লাইনে গিয়ে আমরা কি বলবো? দেখো 1 + x = হচ্ছে কত? 0। তাহলে অতএব x = কত বলতো? -1। 6 পাশে পাঠিয়ে দিয়ে দাও। তাহলে x = কত বলতো? -1। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের বলো তো? -1 হচ্ছে। এই যে অলরেডি অনেকে অ্যান্সার দিচ্ছ, x এর মান হচ্ছে -1। দেখো বুঝছো কিনা? অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু তুমি যখন এটা ক্যালকুলেশন করবে তোমার কাছে অনেক সহজ মনে হবে। এবার আমরা চলে আসি হচ্ছে সহগুণক। তো ভাইয়া সহগুণক তো আপনি পড়াইছেন, আপনি তো সহগুণক পড়াইছেন, তো আমরা সহগুণক একটা সৌন্দর্য দেখব। সহগুণকে একটা খুব সুন্দর একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা আমরা দেখব। তো কী সেই সৌন্দর্যটা? চলো সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, সহগুণকের সৌন্দর্য। তো সহগুণকের সৌন্দর্যটা আমি তোমাকে এটা দিয়ে আগে বুঝাইলে তুমি হয়তো বা নাও বুঝতে পারো, হ্যাঁ,
বাট আমি যখন তোমাকে এটা দিয়ে বুঝাবো তখন তুমি খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো একটু সৌন্দর্য তোমাকে আমি বুঝাই দিই। তুমি যে কোনো একটা শাড়ি বা যে কোনো তুমি একটা কলাম নাও, তুমি যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলাম নিবা। তো তুমি বলে যে ভাই আমার মন চাচ্ছে আমার হচ্ছে প্রথম শাড়িটা নেওয়ার, আমার মন চাচ্ছে প্রথম শাড়িটা নেওয়ার। তুমি প্রথম শাড়িটা নিবা, প্রথম শাড়ি ভুক্তিগুলো নিবা 1 2 হচ্ছে 3। তুমি হচ্ছে প্রথম শাড়ি ভুক্তিগুলো নিবা 1 2 3। ঠিক আছে, প্রথম শাড়ি ভুক্তিগুলো তুমি নিবা হচ্ছে 1 2 3। তো এখানে কোনো চিহ্ন নিবা না, প্রথম শাড়ি যে ভুক্তিগুলো আছে তুমি প্রথম শাড়ি ভুক্তিগুলো নিলা। হ্যাঁ, তুমি যদি বলো ভাই আমি দ্বিতীয় শাড়ি ভুক্তি নিব, নিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখন তুমি যে শাড়ির ভুক্তিগুলো নিবা ওইটা বাদ দিয়ে আরও কয়টা শাড়ি আছে, আরও 2টা শাড়ি আছে, তাহলে এই 2টা শাড়ির মধ্যে তুমি অন্য একটা শাড়ির তুমি সহগুণক নিবা, অন্য একটা শাড়ি। তার মানে প্রথম শাড়ি তুমি ভুক্তিগুলো বসাইছো, এবার অন্য যে কোনো শাড়ি তুমি সহগুণক বসাবা। তাহলে তুমি এখন বলো তুমি দ্বিতীয় শাড়ি নিবা নাকি তৃতীয় শাড়ি নিবা সহগুণক। তাহলে আমি এখান থেকে কি নিছি, ভুক্তি নিছি, আর আমি চাচ্ছি পরবর্তী যে শাড়িটা থাকবে এখান থেকে আমি হচ্ছে কি নিব, সহগুণক নিব। কি নিব, সহগুণক নিব, সহগুণক। তাহলে এখন চলো প্রত্যেকটা সহগুণক বের করি। তাহলে বলো তো ভাইয়া 4 এর সহগুণকটা কি হবে, 4 এর সহগুণকটা কি হবে? ভাই 4 এ যাবো, শাড়ি কাটবো, কলাম কাটবো, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভাইয়া 9 মাইনাস হচ্ছে 3 আসতে 24, 3 আসতে হচ্ছে 24। এবং 4 এর জন্য আমরা কি পাবো বলো তো, একটা মাইনাস পাচ্ছি, তাই না? সহগুণক নিলে তুমি 4 এর জন্য কি পাবা, মাইনাস পাবা, মাইনাস। আর সামনে আগে থেকে কি আছে, 1 আছে, 1 আছে। ওকে, এরপর আমার কি আছে বলতো, 5 আছে। এবার এই 5 এর সহগুণক নির্ণয় করবা। 5 মানে হচ্ছে প্লাস থাকতেছে, তাহলে তার শাড়ি কাটো তার কলাম কাটো। তাহলে তোমার দেখো 9 মাইনাস 3 সাথে হচ্ছে 21। এবার তুমি 6 এর কি নিবা, সহগুণক নিবা। তার মানে কি, আমি হচ্ছে এখান থেকে যে ভুক্তিগুলো আছে তাদের সহগুণক নির্ণয় করতেছি। 6 এ যাবে, একটা মাইনাস চলে আসবে, মাইনাস মাইনাস। তাহলে 8 একে 8, 8 একে 8 মাইনাস হচ্ছে 14। হ্যাঁ, তার মানে আমি কি করলাম একটু ভালো মতো করে বুঝো। আমি হচ্ছে প্রথম সারি থেকে হচ্ছে ভুক্তিগুলো নিচ্ছি, 1 2 3 নিচ্ছি, এবং প্রথম সারি বাদ দিয়ে অন্য যে কোনো একটা সারি থেকে আমি সহগুণক নিব, হয় 2 বা 3 থেকে আমি সহগুণক নিব। তো আমি 2 নম্বর সারি থেকে হচ্ছে 4 5 6 এর আমি কি নিচ্ছি, সহগুণক নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে প্রত্যেকটার এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব, প্লাস চিহ্ন দিয়ে দিব। তার মানে আমি প্রথমে ভুক্তি এবং একটা সারি থেকে ভুক্তি এবং অন্য একটা সারি থেকে সহগুণক নিয়ে তাদেরকে আমি কি করে দেবো, যোগ করে দেবো। এখন তুমি যোগ করে একটু ক্যালকুলেশন করে দেখবে, অ্যান্সারটা 0 আসতে বাধ্য থাকবে। চলো একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো তো ভাই এখান থেকে ক্যালকুলেশন করলে কত হয়, বা এখান থেকে হচ্ছে 14 15 মানে মাইনাস 15 মানে প্লাস 15 আসবে এখান থেকে। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করো, বা এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আপনার 9 10 11 মাইনাস 12, হ্যাঁ মাইনাস 12, আর এখানে মাইনাস হচ্ছে 24। এখানে তুমি ক্যালকুলেশন করো, বা এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে আপনার 6 মাইনাস 6 প্লাস 6 3 6 18। হ্যাঁ, যোগ করলে মিললো না কেন, মিলবে। একটু দেখো কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিনা। 4 যখন আমি নিচ্ছি 9 দুগুণে 18 মাইনাস 24, এই যে এখানে ভুল হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, সহগুণকটা এখানে 18 হবে। হ্যাঁ 18। তাহলে আমার এখানে কত আসবে বলো তো, তাহলে আমার এখানে আসবে হচ্ছে 18 থেকে 24 গেলে হচ্ছে 6। ওকে, আর এখানে কত আসছে বলো তো, 3 6 18 18 18। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, 6 আর 18 যোগ করলে কত হয়, 24 মাইনাস হচ্ছে 24 ইকুয়াল টু কত, 0। অ্যান্সারটা কত আসছে বলো তো, 0 আসছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটা ঠিক করছি। তো অ্যান্সার 0, আমি এটা আগে তোমাকে কীভাবে বলে দিলাম যে অ্যান্সারটা 0 আসতে বাধ্য। তুমি বাসায় গিয়ে তুমি বাসায় একটা কাজ করবা, শুধু এটা শাড়ির ক্ষেত্রে না, তুমি যে কোনো একটা কলামের ভুক্তিগুলো লিখবা এবং অন্য একটা কলামে তুমি হচ্ছে সহগুণকগুলো লিখবা, তাও তুমি দেখবে অ্যান্সারটা 0 আসবে। মানে যে কোনো একটা কলামের ভুক্তিগুলো লিখবা, অন্য একটা কলামে তুমি কি লিখবে বলো তো, সহগুণকগুলো লিখবা, দেন তাদেরকে তুমি যোগ করে দিবা, অ্যান্সার তুমি আজীবনে 0 পাবা। তো এটাই হচ্ছে তোমার সহগুণকের সৌন্দর্য। তো সেই জিনিসটাকে আমি হচ্ছে তোমাকে এখন এখানে একটু বুঝাবো। দেখো এখানে একটু বোঝাচ্ছি যে এখান থেকে আমি বলবো হচ্ছে যে কোনো একটা আমি সারি লিখবো, যে কোনো একটা সারির ভুক্তি লিখবো, A11, তারপর হচ্ছে A12 A13, যে কোনো একটা সারির আমি কি লিখবো, ভুক্তিগুলোকে লিখবো। এখন অন্য একটা সারি আমি সহগুণক লিখবো, তাহলে আমি এখন এটা হচ্ছে আমি সহগুণক লিখবো, এখান থেকে আমি নিচ্ছি ভুক্তি, আর এখান থেকে আমি নিব কি, সহগুণক নিব, সহগুণক।
তাহলে A21 এর সহগুণকে আমি বড় হাতে লিখবো A21, A21 এর সহগুণকে আমি বড় হাতের A21 লিখবো। সো মনে রাখবা যে আমরা যদি এটা সহগুণক লিখি, যে সহগুণক যদি লিখি, তাই তুমি প্রত্যেকটাকে, সহগুণক মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তিকে তুমি বড় হাতে লিখবা, তাহলে আসলে সহগুণককে বোঝায়। ঠিক আছে, সহগুণক ওখানে বোধহয় বলতে ভুলে গেছিলাম। A21, A22, A23, A31, A32, A33। যদি তুমি কখনো দেখো যে আমার ম্যাট্রিক্সের ভেতরে যে ভুক্তিগুলো আছে এগুলো একটু বড় হাতে, তখন বুঝবা যে এগুলো আসলে ভুক্তি না, এগুলো হচ্ছে কি সহগুণক বোঝাচ্ছে। তার মানে এই ম্যাট্রিক্সের সহগুণক হচ্ছে বড় হাতে দিয়ে ভুক্তিগুলোকে প্রকাশ করা হলে সহগুণক বলবো। তাহলে আমরা A21 দ্বারা বোঝাচ্ছি এটা সহগুণক, তারপরে A22 দ্বারা হচ্ছে এটা সহগুণক, তারপরে A23 দ্বারা বোঝাচ্ছি এটা সহগুণক। এবং দেন হচ্ছে তাদেরকে যদি আমি যোগ করে দিই, এটার অ্যান্সার আজীবন 0 হবে। হ্যাঁ, এখন তুমি ভাইয়া প্রথম সারি থেকে ভুক্তি, তৃতীয় সারি থেকে সহগুণক নিতে পারো, তার অ্যান্সার 0ই হবে। এখন তোমার মধ্যে প্রশ্ন হতে পারে শুধু কি আমি সারি দিয়ে করলে কি অ্যান্সার 0 আসবে, কলাম দিয়ে করলে 0 আসবে না? অবশ্যই কলাম দিয়ে করলেও 0 আসবে। তুমি সাপোজ ধরো প্রথম কলামে তুমি শুধুমাত্র ভুক্তিগুলো লিখবা, এবার হচ্ছে দ্বিতীয় কলাম থেকে তুমি হচ্ছে তার সহগুণকগুলো লিখবা, A12, A22, A32 নিয়ে তুমি এদিকে যোগ করবা, যোগ করলে তুমি অ্যান্সার 0 পাবা। এটাই হচ্ছে তোমার কি বলতো সহগুণকের সৌন্দর্য, এটাই হচ্ছে তোমার সহগুণকের সৌন্দর্য। হ্যাঁ, ম্যাথের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা গতকাল ক্লাসে বলছি, যদি তুমি এটা না জানো গতকালের ক্লাসটা দেখবা, ওখানে আমি এটা বলে দিছি। ঠিক আছে, শুরুতে বলে দিছি। দেখো যে এটাই হচ্ছে আমাদের সহগুণকের সৌন্দর্য, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। সহগুণকের সৌন্দর্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে কোনো একটা সারি বা কলামের আমরা ভুক্তিগুলো নেব, অন্য যে কোনো একটা সারি বা কলামের আমরা সহগুণকগুলো নিব, দেন যদি যোগ করি তাহলে অ্যান্সারটা আমরা কী পাবো? 0 পাবো। এখন তো আমাদের এরকম উল্টাপাল্টা প্রশ্ন আসতে পারে যে আমরা যদি একটা সারির ভুক্তি নিলাম, অন্য একটা কলামের সহগুণক নেব, তাহলে হবে কিনা? উত্তর হচ্ছে হবে না। সারির সাথে সারির সহগুণক, কলামের সাথে কলামের সহগুণক নিতে হবে। ঠিক আছে, সারির সাথে সারির সহগুণক, কলামের সাথে কলামের সহগুণক নিতে হবে, তাহলে অ্যান্সার 0 হবে। যেমন দেখো, তাই তোমাকে এরকম একটা অঙ্ক দিচ্ছে, এই নির্ণায়কের A1, B1, C1 এর সহগুণকগুলো যথাক্রমে বড় হাতের A1, B1, C1 হলে প্রমাণ করো যে A2, A1 প্লাস B2, B1 প্লাস C2, C1। তার মানে তারা তোমাকে কার সহগুণক বের করতে বলছে বলো তো? তারা তোমাকে হচ্ছে A1 মানে ছোট হাতের A1, B1, C1 এর সহগুণক বের করতে বলছে। আর ভুক্তিগুলো কি বলতো? যে ভুক্তিগুলো হচ্ছে A2, B2, C2 হচ্ছে ভুক্তি। এই যে এখান থেকে নিতে বলছে ভুক্তি, আর এখান থেকে নিতে বলছে কি বলতো? সহগুণক। ঠিক আছে, সহগুণক নিতে বলছে। দেন তোমাকে তারা বলছে ক্যালকুলেশন করে তোমাকে দেখাইতে হবে, অ্যান্সার কি হবে? 0 হবে। তো তুমি কি করবা দেখো, তুমি প্রথমে হচ্ছে এই যে প্রথম থেকে তুমি আগে A1 নির্ণয় করবা। A1 তুমি আগে A1 বের করো, এই যে এখান থেকে যে A1 এর সহগুণক হচ্ছে বড় হাতের A1, তাহলে দেখো তো এটা সহগুণক কি হবে? B2, C3 মাইনাস C2, B3। বুঝছো কীভাবে করছি? কলাম কাটছি, সারি কাটছি, B2, C3 মাইনাস C2, B3। তারপর হচ্ছে আমি এখন কী করবো? B1 বের করবো। B1 তো একটা মাইনাস চলে আসবে সামনে অবশ্য, এটা কাটো, এটা কাটো, A2, C3, A2, C3 ছোট হাতে সব, A2 এটা কাটো, এটা কাটো, A2, C3 মাইনাস C2, A3। হ্যাঁ, এখানে একটা কী হবে? মাইনাস চিহ্ন হবে, কারণ আমাদের সহগুণক বের করার জন্য প্লাস মাইনাস প্লাস বলতে হবে। সহগুণক গতকালের ক্লাস শিখাইছি, না বুঝলে গতকালের ক্লাস ছাড়া এই ক্লাস দেখতে আসবা না কেউ। ঠিক আছে, C1 যখন যাবো আমরা কলাম কাটবো, সারি কাটবো, তো এটার জন্য প্লাস চিহ্ন আসবে, A2, B3 মাইনাস B2, A3। তাহলে আমরা হচ্ছে প্রত্যেকের সহগুণকটা বের করে ফেলছি। ঠিক আছে, প্রত্যেকের সহগুণক বের করে ফেলছি। এখন তারা আমাকে কি প্রমাণ করতে বলছে সেটা আমি লিখবো লেফট সাইড A2, A1 প্লাস B2, B1 প্লাস C2, C1। তা আমরা A2 ঠিক রাখবো। এখন A1 মানে আমরা কি পাইছি বলতো? এটা পাইছি না? এটা এখানে বসায় দাও, B2, C3 মাইনাস C2, B3 প্লাস B2, B1 মানে আমরা কি পাইছি দেখো তো ভাইয়া, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, মাইনাস, আচ্ছা আমরা মাইনাস দিয়ে একবারে গুণ করে দিই। ঠিক আছে, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে বাইরে একটা মাইনাস আছে কি সহগুণকের জন্য না, একটু মাইনাস দিয়ে গুণ করে দাও,
তাই তুমি কি পাচ্ছ দেখো, তুমি পাচ্ছ হচ্ছে C2A3 মাইনাস A2C3, ঠিক আছে? এই যে মাইনাস যে গুণ করলে এটা প্লাস হবে, আর এটা কি মাইনাস থাকতেছে। প্লাস হচ্ছে কি বলতো C2, আর C1 মানে কি দেখো তো, A2B3 মাইনাস হচ্ছে B2A3। এরপর ভাইয়া তোমার কাজ হচ্ছে A2 দিয়ে এখানে গুণ করে দেওয়া, B2 দিয়ে পুরোটাকে গুণ করে দেওয়া, C2 দিয়ে পুরোটাকে গুণ করে দেওয়া। গুণ করে তোমার যদি ইচ্ছা হয় তুমি ক্যালকুলেশন করতে পারো, আর ইচ্ছা যদি না হয় তুমি বলবা যে এখান থেকে অবশ্যই আসে 0 আসতে বাধ্য, কারণ যেহেতু প্রমাণ করতে বলছে 0, সো 0 যদি না আসে তার মানে আমরা কোথাও না কোথাও ভুল করছি, আর যদি 0 চলে আসে তাহলে আমাদের ঠিক আছে। যারা গতকালের ক্লাস করে নাই তারা আজকে ক্লাসে বুঝবা না সহগুণক সম্পর্কে, সো প্লিজ গতকালের ক্লাসটা করে তারপরে তোমরা আজকে ক্লাসটা করবা, ঠিক আছে? কেতাব স্যারে সহগুণক নির্ণয়ের পদ্ধতি শেখাবেন না? কেতাব স্যারে কোন নিয়মে সহগুণক আছে আমার জানা নাই। সহগুণক নির্ণয়ের পদ্ধতি হচ্ছে এটাই। তুমি যদি ওই ইনভার্স ম্যাট্রিক্সের ওখান থেকে তুমি যে সহগুণক নির্ণয় করা শিখে আসছো তাহলে ওটা এখনো দেরি আছে, ওই নিয়ম শেখাটা এখনো দেরি আছে। হ্যাঁ, যখন ইনভার্স ম্যাট্রিক্সে যাব তখন আমি ওই নিয়মটা শেখাবো। ওকে, তার মানে আমাদের এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা সারির ভুক্তিগুলো আর যে কোনো একটা সারি সহগুণগুলো নিয়ে যে আমরা যোগ করি, অ্যান্সার আজীবন 0 আসবে। সো এখানে কিন্তু আসলে সেটাই হয়েছে যে আমরা হচ্ছে 2 নাম্বার সারি থেকে ভুক্তি নিচ্ছি আর 1 নাম্বার সারি থেকে আমরা সহগুণক নিচ্ছি, নিয়ে আমাদের তার আসলে যোগ করতে বসে, সো যোগফলে অ্যান্সারটা আজীবন কী আসবে বলতো, 0 আসবে। ঠিক আছে? তো অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদিও পরীক্ষাতে একটু কম আসে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। এবার আমরা নতুন একটা পদ্ধতি শিখবো নির্ণায়কের মান নির্ণয়ের জন্য, তবে আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা নর্মালি যে নিয়মটা জানি নির্ণায়কের পদ্ধতি নির্ণয় করার, আমরা সেটাই ইউজ করব। তো এই পদ্ধতিটা কিছু কিছু বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবা, একটু খাতার মধ্যে তুলে নাও। সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয়, সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয়। তো সারাশের পদ্ধতি কি সেটা আমরা এখন জানবো। তো খাতায় সবাই একটু লিখে নাও, সারাশের পদ্ধতিতে নির্ণায়কের মান নির্ণয়। ওকে, তো সারাশের পদ্ধতিটা কি, চলো সেটা আমরা আগে একটু জেনে আসি। হ্যাঁ, দেখো সারাশের পদ্ধতি বলে, আমরা নর্মালি যেটা শিখছি বিস্তৃতি করে ওটা তো আমরা করবোই। তো নতুন একটা পদ্ধতি সারাশের পদ্ধতি। তো তোমাকে এখানে তারা যা বলবে তুমি এখানে তাই লিখবা, যা বলবে তুমি এখানে তাই লিখবা। ঠিক আছে, দেখো যা বলছে আমি তাই লিখছি। এরপরে আমাকে এখানে রিপিট করতে হবে। কাকে আমি রিপিট করবো? দেখো এই যে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যে আছে এই থেকে রিপিট করতে হবে। তুমি ইচ্ছা করে তৃতীয় কলামকে আবার রিপিট করতে যাবা না, তুমি হচ্ছে প্রথম যে 2টা কলাম থাকবে তাদেরকে তুমি আবারও লিখবা, A B C D E F। তার মানে আমি এই প্রথম 2টা কলামকে আবারও রিপিট করছি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে তুমি একটা কাজ করবা। এবার হচ্ছে তুমি এই 3টাকে গুণ করবা, তারপরে এই 3টাকে তুমি গুণ করবা, তারপর তুমি এই 3টাকে গুণ করবা। গুণ করো, তাহলে এই 3টাকে গুণ করলে কী হবে বলো? বা এই 3টাকে গুণ করলে হবে AEI। তারপরে এখানে একটা প্লাস চিহ্ন আসবে, এখানেও প্লাস চিহ্ন আসবে, এখানেও প্লাস চিহ্ন আসবে। তার মানে AEI এভাবে গুণ করার পরে তুমি একটা প্লাস চিহ্ন দিবা। তারপর আবার বলবা DHC, এই প্লাসটা এখানে বসে দিবা, এখানেও প্লাস, এই যে প্লাস দিবা। তারপর GBF, তার মানে এখানে তুমি 3টা করে ভুক্তি নিয়ে তুমি ক্যালকুলেশন করবা। মানে 2টা নিলে হবে না যে ভাই এখানে একটা টান দেন, এখানে টান দিলে 2টা পাবো। সো তোমাকে প্রথম থেকে শুরু করে এই কোণা বরাবর টানতে হবে, এখানে কোণা বরাবর টানতে হবে, এখানে কোণা বরাবর টানতে হবে, যেন তুমি 3টা করে ভুক্তি পাও। তাহলে পেয়ে গেলাম। এবার নিজ দিক থেকে আমি ক্যালকুলেশন করব। দেখো এবার এখানে এটাকে ধরবো, এটাকে ধরে এবার টান দিব। হ্যাঁ, কোণা বরাবর। তারপর আবার এখান থেকে এখানে টান দিব, তারপর এখান থেকে এখানে টান দেবো। আর কিন্তু তুমি টান দিতে পারবো না। তো এবার যখন তুমি এটা লিখবা তখন তোমাকে মনে রাখতে হবে যে নিচেরগুলো হচ্ছে মাইনাস, নিচ থেকে যখন তুমি টান দেবে তখন মাইনাস লিখবে, যে মাইনাস দিয়ে CEG, আবারও মাইনাস FHA মাইনাস
IBD। কেউ আবার বোকার মধ্যে এটাকে মুখস্থ করতে যাবে না, এটা মুখস্থ করি, জীবন মুখস্থ করতে পারবে না। নিয়ম হচ্ছে এটা যে সারাশের পদ্ধতি বলে তোমাকে আবার 2টা কলাম এক্সট্রা লিখতে হবে, এবার তুমি 3টা ভুক্তি নিয়ে হচ্ছে একটা করে তুমি লাইন তৈরি করলা, তো উপরগুলো নিয়ে কাজ করলে প্লাস, আর যখন তুমি নিচ থেকে আবার যখন তুমি লাইন টান দিবা 3টা করে ভুক্তি নিয়ে, তখন তোমাকে বলতে হবে কি বলতো, মাইনাস। সহজ হিসাব একদম। তো আমরা এরকম করে ছোট্ট একটা এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা মুখস্থ করার কিছু না, এটা জাস্ট তোমাকে জিনিসটা শিখে রাখা। তা আমরা এখন একটা হচ্ছে এক্সাম্পল দেখবো। এই এক্সাম্পলটা এটা আমরা ইচ্ছা করলে বিস্তৃতি দিয়েও করতে পারি, অথবা যদি আমরা কোনো কারণে বিস্তৃতি করতে না পারি তখন আমরা এই জিনিসটাকে হচ্ছে আমরা এইভাবে করবো। দেখো 2 5 4 3 -6 6। এখন আমরা হচ্ছে প্রথম 2টা কলামকে আবারও কপি করব, 1 4 2 2 5 4। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, দেখো এভাবে যাব, হ্যাঁ এভাবে যাব, এভাবে গুণ করব, এভাবে গুণ করব। হ্যাঁ, তারপর আমরা কি করবো বলতো, নিচ থেকে উপরে তুলব, নিচ থেকে আমরা উপরে তুলব, নিচ থেকে আমরা উপরে তুলব, এভাবে আমাকে গুণ করতে হবে। তো চলো একটু করি। 1 5 আর 6 একবারে গুণ করো, 6 5 30, ফর্মুলার প্লাস, তারপর 2 6 আবার 2 2 2 4 4 6 24, প্লাস 24 আর এই মাইনাস মিলে হচ্ছে মাইনাস 24। তারপর হচ্ছে 3 4 4 4 4 16, 16 2 32 3 48, প্লাস হচ্ছে 48। এবার ফর্মুলার মাইনাস দাও, 2 5 আর 3 3 5 15 2 হচ্ছে 30, ফর্মুলার মাইনাস 4 6 24 আর একে 24 গুণ করলে, বা এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে প্লাস 24। 6 4 24, 24 দুগুণে কত 48, আমরা মাইনাস হচ্ছে 48। এখন তুমি একটু দেখো ক্যালকুলেশন করলে কত হয়, মাইনাস 48 প্লাস 48 মাইনাস 24 প্লাস 24, 30 থেকে 30 গেলে কত হয়, 0 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো তো, 0। এটা কোথাও লাগবে না, তোমাকে আমি বলছি নির্ণায়কের বিস্তৃতি মানে তুমি ওই নিয়মে করতে পারো, এই নিয়মও করতে পারো, যে কোনো নিয়মে করতে পারো, তোমার মনে যেটা চাবে তুমি ওই নিয়মে করতে পারবা। তোমার যদি মনে হয় যে আমি নির্ণায়কের বিস্তৃতি করে করব, 1 2 3 এবারও বিস্তৃতি করে করব, সেটা আগের ক্লাসে শেখানো হয়েছে। আর যদি তোমার কাছে কখনো মনে হয় যে আমি বিস্তৃতি করে করব না, আমি সারাশের পদ্ধতিতে করব, তাহলে ওই অঙ্কটাকে তুমি বিকল্প পদ্ধতিতে করতে পারো। এটা হলো বিকল্প পদ্ধতি। হ্যাঁ, এটা হলো নির্ণয়কে বা নির্ণয় কি বলতো, বিকল্প পদ্ধতি। তবে এইটা পদ্ধতি কেউ ইউজ করে না বললেই চলে, বা কিছু কিছু বইয়ের মধ্যে আছে, তখন তোমরা আবার না পারলে তখন বলবো যে ভাই এটা তো আপনি করাইলেন না। তো এই জন্য জাস্ট এটা একটু দেখানো আর কি। তবে এইটা অ্যাভয়েড করাটাই বেটার। তুমি শিখে রাখছো, হ্যাঁ এটা ইজি হলো, তুমি এটা শিখে রাখছো, কিন্তু এটা না করাটাই বেটার, এটা না করাটাই বেটার। ঠিক আছে, এটা ভালো না, এটা আমরা ইউজ করব না, আমরা শুধুমাত্র এটা শিখে রাখছি। বা এটা তুমি কখনো দেখবে না যে আমি এটা ইউজ করে অঙ্ক করতেছি, আমাদেরকে ওই নিয়মে করতে হবে, ওটাই আমাদেরকে শিখতে হবে। কেন ওই নিয়মে মানে এর আগের নিয়মে আমাদেরকে হচ্ছে নির্ণায়কের 1.2 এর যে অনেকগুলো অঙ্ক আছে সেগুলো আমাদেরকে করতে হবে, বুঝছো? সো এই নিয়মটা তুমি জাস্ট দেখে রাখো, হ্যাঁ, বাট এটা আমরা কখনো হাতে কলমে প্র্যাকটিস করতে যাব না, আমরা আগের নিয়মটাই শিখে রাখবো। তো আমরা গতকাল ক্লাসে আমরা যা যা শিখছি, তো সেগুলো হচ্ছে আমরা এখন একটা একটা করে সলভ করব। গতকাল ক্লাসে আমরা কি কি শিখছি, গতকাল ক্লাসে আমরা অনুরাশি, সহগুণক, নির্ণায়ক এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলছি। আজকে বলা যায় নতুন একটা টাইপ খালি শিখছি, সেটা হচ্ছে কি বলতো, সহগুণকের সৌন্দর্য। এর বাইরে কিন্তু আর তেমন কিছু শিখি নাই। সারাশের পদ্ধতি জানলেও চলবে, না জানলেও চলবে। তো প্রথম যে অঙ্কটা, এই নির্ণায়কের 2,3 তম ভুক্তি সহগুণক কত? 2,3 2,3 মানে কি বলতো, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাই না? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে কাকে বোঝাচ্ছে? 2 কে বোঝাচ্ছে। তো আমরা কি করব, 2 এর সারি কাটবো, 2 এর কলাম কাটবো, তাহলে আমরা কত পাচ্ছি বলতো, -2 -2 মানে হচ্ছে 4, মাইনাস হচ্ছে 3 4 12। এখন তার একটা চিহ্ন লাগবে, সহগুণক মানে কি চিহ্ন, এন্ড 2 কি কোনো কর্ণের মধ্যে আছে ভাই? 2 কর্ণের বাহিরে, তার মানে হচ্ছে মাইনাস, আচ্ছা -8। অ্যান্সার হচ্ছে 8। অলরেডি তোমরা হয়তো অনেকে কমেন্ট করতেছো, অ্যান্সার একদম -8 বলছে, অ্যান্সার হচ্ছে +8। ঠিক আছে, চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে, চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে। পি এর সহগুণক কত? সবাই একটু বের করো, পি এর সহগুণকটা কত? বাদল ভাই কই? পি এর সহগুণক কত?
পি এর কাছে যাবা, সারি কাটবা, কলাম কাটবা, ঠিক আছে? এরপর কী হবে দেখো, 7 আর -1 মানে হচ্ছে -7, আর এখানে হচ্ছে -0। হ্যাঁ, এখন পি কি কর্ণের মধ্যে আছে? উত্তর হচ্ছে না, কর্ণের মধ্যে না, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে 7 হচ্ছে অ্যান্সার। 7 হচ্ছে অ্যান্সার। গুড। তারপর তোমাকে বলছে 4 এর অনুরাশি কোনটি? 4 এর কাছে যাবা, অনুরাশি, এবার কিন্তু চিহ্ন নিয়ে কোনো কথা হবে না, তার সারি কাটবা, তার কলাম কাটবা, তাহলে হচ্ছে 4 এই মাইনাস সূত্রের মাইনাস, তিনটা মাইনাস মিলে হচ্ছে -2, তার মানে অ্যান্সার হচ্ছে 2। চিহ্ন নিয়ে কিন্তু কোনো কথা নাই, চিহ্ন নিয়ে কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ডি। এরকম মানে বেশ কিছু অঙ্ক আছে, আমরা এটা দেখি। আচ্ছা, সহগুণকে আগে 2,3, 2,3 মানে কি? 2 নম্বর সারি 3 নম্বর মানে 0 কাটা যাবে, 0 আবার কিন্তু কথা গুণ হয় না, 0 বাদ, তাহলে 2 একে 2 মাইনাস হচ্ছে প্লাস, 3 দুগুণে কত? 6। এবং 0 কর্ণের মধ্যে নাই, তার মানে একটা মাইনাস, তার মানে হচ্ছে -8, -8 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই অঙ্কের অ্যান্সার কত বলতো? -8। সি অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে তোমাকে চিহ্ন দেখতে হবে, চিহ্ন দেখতে হবে। চিহ্ন নিয়ে তো তোমাকে আমি তো আর বলবো না, গত ক্লাসে চিহ্ন নিয়ে অনেক কথাবার্তা বলাইছে। তোমাকে বলা হয়েছে কি দেখো, ডিটারমিনেন্ট অফ এ এর মান কি হবে? তো আমরা এটা কিছুক্ষণ আগে করছি না, দেখো তো এই অঙ্কটা 1 2 3 4 5 -6 2 4 6, দেখো কিছুক্ষণ আগে তো এটা করছি 1 2 3 4 5 -6 2 4 6, এই দেখো কিছুক্ষণ আগে কি আমরা এটা করছি না অঙ্কটা? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই করছেন। তাহলে এটার অ্যান্সারটা কত ছিল? 0। তাহলে এটার অ্যান্সার আমরা কত বলবো? 0 বলবো। এটার অ্যান্সার কত? 0। কিছুক্ষণ আগে অঙ্কটা তোমাদের করে দিছি, কিছুক্ষণ আগে তোমাদের অঙ্কটা করে দিছি, কিছুক্ষণ আগে অঙ্কটা তোমাদের করে দেওয়া হয়েছে। তো অ্যান্সার কত? 0। এবার আসে এটাতে 0 1 ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার। তো এটা তুমি অ্যান্সারটা কীভাবে বের করবা? তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে প্রথম সারি বরাবর তুমি বিস্তৃতি করবা। তো ফার্স্টে তুমি এখানে 0, ভাই 0 কি তুমি নিতে যাবা? উত্তর হচ্ছে না ভাইয়া, কারণ 0-এর সাথে যা গুণ করবো সেটা 0ই হবে, তাই 0 নিয়ে আমি এখানে কিছু লিখতে যাব না। প্রথমটা 0, তারপর 1 মানে হচ্ছে -1, কেন? কারণ প্লাস মাইনাস, হ্যাঁ, 0 নিয়ে কোনো কিছু ক্যালকুলেশন করতে যাব না। কলাম কাটবো, সারি কাটবো, তাহলে হচ্ছে কি দেখো ওমেগা স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা কিউব। কী করলাম দেখো তো, কলাম কাটছি, সারি কাটছি, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব, তারপর হচ্ছে কী হবে দেখো তো প্লাস ওমেগা, প্লাস ওমেগা, তার কলাম কাটো, তার সারি কাটো, তাহলে কী হচ্ছে দেখো তো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এরপর তুমি গুণ করে দাও, মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, প্লাস হচ্ছে ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা কিউব। এখন ছোট্ট করে পাশে একটু লিখে রাখো, এটা তোমরা জানবা না এখন, এটা এখন তোমাদের জানার কথা না। পাশে লিখে রাখো একটা জিনিস, সেটা হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1। ওমেগা কিউবের মান কত হয়? 1 হয়। এটা লিখে রাখো, এটা শেখার দরকার নেই, এটা হচ্ছে সেকেন্ড পেপারের জটিল সংখ্যা চ্যাপ্টারে আছে, বাট এখানে এতটুকু জিনিস শুধুমাত্র শিখবা, ওমেগা কিউবের মান কত হয়? 1 হয়। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, আর নর্মালি এমনিতে আমরা কিন্তু দেখো ওমেগা কিউব আর ওমেগা কিউব বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার থাকলে হচ্ছে কি দেখো তো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা। আর তুমি যদি নর্মালি লিখতাও যে ওমেগা কিউবের মান 1, ওমেগা কিউবের মান 1, তাহলে +1 -1 কাটাকাটি যেত। তো এটা আমরা হিন্টস আকারে লিখে রাখবো, ওমেগা কিউবের মান কত হয়? 1 হয়। তো এটা এখানে লিখলে লিখবা, না লিখলে নাই, ওটা কাটাকাটি চলে গেছে। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে এই যে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস কি ওমেগা, তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আর এটা হচ্ছে এখনকার বোঝার বিষয় না, তোমার জটিল সংখ্যা চ্যাপ্টার যখন শিখবা সেকেন্ড পেপারে তখন এটা বুঝবা। নির্ণায়ক অফ এ কি হবে? হ্যাঁ, তো এটা আমি তোমাকে বলতে পারি, তুমি এটা নিজে করবা। কি করো? নিজে করো, নিজে করো। হ্যাঁ, তো এবার আমরা দেখব যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বেশ কিছু অঙ্ক। হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা বেশ কিছু অঙ্ক এখান থেকে। তো ফার্স্টটাতে একটু খেয়াল করে দেখো, তা তোমাকে বলছে এখন আমরা দেখব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অঙ্ক এখানে আসছে। হ্যাঁ, শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা হচ্ছে এমসিকিউ।
ছোট্ট একটা টাইপ, কিন্তু এখান থেকে মাঝে মধ্যে অঙ্ক আসে, এটা বহুত আগে। নির্ণয় একটি 3,2 তম ভুক্তি সহগুণক নির্ণয় করা, তার মানে কি বলতো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, ঠিক 2 কে বোঝাচ্ছে। তাহলে 2 এর সারি কাটো, কলাম কাটো, হ্যাঁ, তাহলে তুমি পাচ্ছ কত, দেখো 0 মাইনাস হচ্ছে কত 2, 0 মাইনাস হচ্ছে 2, এবং 2 যেহেতু কোনো কর্ণে নেই তার মানে একটা মাইনাস চলে আসবে, তার মানে অ্যান্সার কত বলতো 2। তাহলে অ্যান্সার হচ্ছে কত এ, এটা হচ্ছে অ্যান্সার। ভাইয়া দেখো তো এই অঙ্কটা সাস্টে আসছিল 19-20-এ, তো অঙ্কটা দেখে কি অনেক কঠিন মনে হচ্ছে না? কিন্তু তোমাদের এটা আমি শেখাইছি, দেখো তো এটা অ্যান্সার কী বলবা, একটু ঠান্ডা মাথায় দেখো যে এটা অ্যান্সার কী বলবা। উপরে কি বলছে এত কিছু বোঝার দরকার নাই, এইখান থেকে তুমি কি বুঝতেছো বলো তো, এটা অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার কী হবে একটু তাড়াতাড়ি বলো। 0, তোমরা কি বুঝছো? একজন আবার এ বলতেছে কেন, আগেটা না, আচ্ছা। তো অ্যান্সার হচ্ছে এটা কী বলতো ডি। কেন ডি বোঝা গেছে? কারণ দেখো যে A21, A22, A23, এটা মানে হচ্ছে কি বলতো দ্বিতীয় সারি, আর পরেরটা যে আছে এ বড় হাতের, এ বড় হাতে, এ বড় হাতে, তার মানে এটা হচ্ছে আমার কি বলতো প্রথম সারি থেকে তারা হচ্ছে কি নিচ্ছে, সহগুণক নিচ্ছে এবং যোগ করছে, সো সেটার অ্যান্সার কত হয় 0 হয়। এটা হচ্ছে আমাদের কি সহগুণকের সৌন্দর্য, যেটা আমরা শিখছিলাম, সেটা আমরা ডিরেক্টলি অ্যান্সার বলে দিচ্ছি কত বলতো 0। তো এবার দেখো সিকে রুয়েটে আসা একটা অঙ্ক, এবং রিসেন্টলি আসছে আমাদের রুয়েট কুয়েট চুয়েট যে আছে, তো সেটা এখন কম্বাইনলি এক্সাম হয়, নাম হচ্ছে সিকে রুয়েট। তো সেখানে রিসেন্টলি আসছে একদম 22-23-এ আসছে, দেখো সহগুণকে একটা কি বলছে, এটা তোমরা অ্যান্সারটা বলছো, যেটা রিসেন্টলি আসা একটা অঙ্ক, সো আমি চাই এটার অ্যান্সারটা তোমরা একদম প্রপারলি দিবা, কেউ ভুল করবা না। ওকে, অনেকে অ্যান্সার ডিটি অনেক কিছু বলতেছে, আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। 2,1, হ্যাঁ 2,1, তার মানে কি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটাই তো নাকি? হ্যাঁ, তাহলে এটা কাটবো, এটা কাটবো, তাহলে আমার হচ্ছে কি দেখো 3 মাইনাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 3x, এই ভুক্তির সহগুণক কত 9, ইকুয়াল টু কত 9, একবারে করলাম 3 মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে 9, মাইনাস 6x ইকুয়াল টু 3 পাশে পাঠিয়ে দিলে হচ্ছে 6, তাহলে অতএব x ইকুয়াল টু কত বলো তো -1। তোমাদের কি আসছে? আচ্ছা আমার কি ভুল হয়েছে? আচ্ছা আমি আরেকবার দেখি, 3 মাইনাস হচ্ছে 3x, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 3 মাইনাস হচ্ছে 3x মাইনাস 3x, তাহলে মাইনাস হচ্ছে 6x, 9 থেকে 3 গেলে হচ্ছে 6, কত আসছে তোমাদের ভাই মাইনাস? আচ্ছা হ্যাঁ, একটা চিহ্ন আসবে তাই তো, ওকে আমি চিহ্ন দিই নাই, ওকে সরি চিহ্ন দিই নাই তাই না, এটা মাইনাস চিহ্ন আসবে। তো আমার দেখছো এইভাবে একটু চিহ্নটা একটু খেয়াল রাখিও, হ্যাঁ, না কিন্তু আবার উল্টা পাল্টা হয়ে যাবে। গুড, থ্যাংক ইউ তোমাকে। যে 3 মাইনাস হচ্ছে কত 3x, একটা মাইনাস সামনে আসবে, মাইনাস হচ্ছে 3x, মাইনাস 3 মাইনাস 6x আর মাইনাস মানে প্লাস 6x ইকুয়াল টু কত 9, তাহলে হচ্ছে 6x ইকুয়াল টু হচ্ছে কত 12, অতএব x ইকুয়াল টু কত 2, তাহলে x এর মান কত আসতেছে 2 আসতেছে, তাহলে হ্যাঁ মাইনাস গুণ করতে হবে, মাইনাস গুণ করি নেই, তাহলে অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ, দেখো বুঝছো কিনা, অ্যান্সার হচ্ছে এ। সো দেখছো আমি জাস্ট মাইনাসটা দিইনি দেখে অ্যান্সার কিন্তু উল্টাপাল্টা চলে আসছে। সো স্যাররা কিন্তু দুষ্টমি করে কিন্তু -1 যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারতো, তার মানে আমার অ্যান্সারটা মিলে গেছিলো, বা আমি কী করছিলাম ভুল করছিলাম। সো এইভাবে আমাদের একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এরপর আমরা আমাদের নতুন একটা টাইপে চলে আসবো, যার নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বিশ্বাস করো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে, দেখি সে নামটা আমি এখানে লিখছি কিনা, না এটা, ওকে, তো আমরা নামটা একটু লিখে নিব, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইনভার্টিবল ম্যাট্রিক্স, নন ইনভার্টিবল
ম্যাট্রিক্স। দেখো লিখে রাখিও যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। আর নন ইনভার্টিবল ম্যাট্রিক্সের বাংলা অর্থটা কি? বাংলা অর্থটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। নন ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে কি বলতো? ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করা যায় না। তো এখনও তোমাদেরকে যদি ইনভার্স ম্যাট্রিক্স শেখানো হয় নাই, সো এটা নিয়ে কোনো কথা বলতেছি না। বাট যখন তোমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স শেখাবো তখন কিন্তু আমি বলবো যে ওই যে তোমাদেরকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স শিখাইছিলাম সেখানে কি বলেছিলাম, এটার নাম নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে ইনভার্স ম্যাট্রিক্স করা যায় না। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে তুমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবা না। সেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক্স, বা তাও তোমাকে এখানে শিখে রাখতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, কেননা তার ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করা যায় না। তো এটার ইংলিশ নামটা একটু দেখে রাখবা, যে এটা ইংলিশ নামটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। অনেক সময় ইংলিশ নামটা দিয়ে দেয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন তোমাকে জানতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। হ্যাঁ, এই দুটো এখনকার জন্য ইম্পর্টেন্ট না, এটা পরেরটার জন্য ইম্পর্টেন্ট, বাট মনে রাখবা ব্যতিক্রমী আরেকটা নাম হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা আসলে কি বুঝি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা সহজ বাংলা ভাষায় বুঝি হচ্ছে আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে থাকে তার নির্ণায়কের মানটা হচ্ছে 0। আমরা তো অনেক অঙ্কের অ্যান্সার 0 বাই করছি না, তাহলে ওই যেসব নির্ণায়কের অ্যান্সারগুলো 0 হচ্ছে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা কেউ মুখস্থ করবো না, খালি এটা মনে রাখবো, নির্ণায়কের মান যদি 0 হয় তার নাম হচ্ছে কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়কের মান যদি 0 হয় তার নাম হচ্ছে কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এর বাইরে আর কিচ্ছু জানা দরকার নাই, এর বাইরে আর কিচ্ছু জানার দরকার নাই। তোমাকে ইনভার্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সে এখন ডিফারেন্স জানা দরকার নেই। আমি ইনভার্স ম্যাট্রিক্সই তোমাকে শেখাইছি, বলছি না এটা পরে শেখাবো, তাহলে এখন আবার তুমি কেন কম্পেয়ার করতেছো? তোমাকে শেখাচ্ছি আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বললাম যে এটার একটা নাম হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, বললাম তো এটা পরে শিখতে হবে তোমাকে, এখন তুমি শিখবা না। তুমি ধাপে ধাপে না শিখলে এরকম কম্পেয়ার করতে করতে তুমি আর কিছুই বুঝবা না। তোমাকে আমি যতটুকু শেখাচ্ছি তুমি ততটুকুই শিখবে, এর বাইরে তোমাকে শেখার দরকার নেই। তোমাকে এখানে বলছি নন ইনভার্টিবল বা ইনভার্স ম্যাট্রিক্স আমরা পরে শিখবো, বাট এটার অপর নাম হচ্ছে এটাই, খালি জানে রাখো। এই জেনে রাখাটাও যদি তোমার এখন মানে আমার বলাটা ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? যতটুকু শিখেছি ততটুকু শিখে রাখো, যখন যেটা আসবে তখন সেটা তুমি জানতে পারবা। তার মানে নির্ণায়কের মান যদি 0 হয় তাকে আমরা কি বলবো বলতে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। একটুকে শুধুমাত্র মনে রাখবা। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে আসলে অনেক অঙ্কই আসছে। তারা বলছে দেখো পি এর মান কত হলে এটি একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। তো যখনই তুমি দেখবা যে ব্যতিক্রমীর কথা বলতেছে তখনই মাথায় রাখবা নির্ণায়কের মানটা কার সমান হবে? 0 সমান হবে। ব্যতিক্রমী মানে কি? নির্ণায়কের মানটা 0 সমান হবে। তাহলে এখন তুমি হচ্ছে এটাকে আগে নির্ণায়ক আকারে লিখবা। এটাকে কি আকারে লিখবা? নির্ণায়ক আকারে লিখবা। এবং এই নির্ণায়কের মানটা কার সমান হবে? 0 সমান হবে। ভাই আপনি 0টা কোথায় থেকে পাইছেন? আমার প্রশ্নে যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা আছে এই জন্য আমি বলছি নির্ণায়কটা হবে কার সমান? 0 সমান হবে। তো এখন তুমি এটা নির্ণায়কের মানটা একটু নির্ণয় করো, নির্ণায়কের মানটা নির্ণয় করো। তাহলে হচ্ছে কি দেখো 5p মাইনাস হচ্ছে 10 মাইনাস হচ্ছে 3 4 12 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তাহলে হচ্ছে 5p মাইনাস হচ্ছে 22 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তাহলে হচ্ছে 5p ইকুয়াল টু হচ্ছে 22, অতএব p ইকুয়াল টু কত? 22/5। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। যে আমি প্রথমে এটা সেটাকে গুণ করছি, পরে মাইনাস দিয়ে এটা সেটাকে গুণ করছি, এবং 2/2 এর নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। দেখো একটু বুঝতে পারছো কিনা যে আমরা 0 কেন বলছি? কারণ প্রশ্নে যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে তো আমার নির্ণায়কের মানটা ইকুয়াল টু 0। এখন তুমি সুন্দর করে নির্ণায়কটা বের করে পি এর মানটা এখান থেকে বের করে ফেলো, শেষ অঙ্ক এখানে। ঠিক আছে, এরপর দেখো আরও অঙ্ক আসছে যে এক্স এর যেসব মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। মানে এক্স এর কোন সব মানের জন্য এটা ব্যতিক্রমী হবে তা তোমাকে নির্ণয় করতে বলছে। তা আমরা প্রথমে কি করব দেখো, আমরা প্রথমেই হচ্ছে x² 2x 5 3 এটা কার সমান হবে? বা এটা 0 সমান হবে। যেহেতু ব্যতিক্রমী বলছে তার মানে নির্ণায়কের মানটা কার সমান হবে? 0 সমান হবে। ওকে, এরপর তুমি এখানে গুণ করো 3x² মাইনাস হচ্ছে কি বলতো 10x ইকুয়াল টু কত? 0। হ্যাঁ, তাহলে তুমি এখন এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে তুমি পাচ্ছ কত দেখো 3x মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে একটা 0 অর
এক্স ইকুয়াল টু আরেকটা কত হচ্ছে বলতো 10/3, তাই না? এই যে এক্স কমন নিলে এক্স ইকুয়াল টু 0 একটা, অথবা 3x - 10 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু কত 10/3। তাহলে এক্স এর যেসব মানের জন্য, তাহলে এক্স এর মানগুলো আমি কি কি পাচ্ছি বলতো? একটা পাচ্ছি হচ্ছে 0, আরেকটা পাচ্ছি আমি কত বলতো 10/3। একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে কত বলতো 10/3। তাহলে এই দুটাই হচ্ছে অ্যান্সার, শেষ। অঙ্কের অ্যান্সার এখানে কিন্তু দুইটা, অঙ্কের অ্যান্সার এখানে দুইটা। তো এই অঙ্কটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। এখন যেটা আমি দেখাবো আর কি, আশা করি এটা প্রত্যেকে তুলছো। শুধু 10/3 বললে হবে না, 0 অর 10/3, 0 বলতে হবে। অনেকে আছে 0টাকে বাদ দিয়ে দেয়, এক্সটাকে বাদ দিয়ে দেয়, না, এক্স ইকুয়াল টু 0, 0 একটা তার মান, ঠিক আছে? এবার দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো অনেকবার বোর্ড পরীক্ষাতে আসছে, কেন? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা কীভাবে করবো দেখো, তারা তোমার এখানে কি বলছে, x2 ব্যতিক্রমী বলছে, তার মানে ইকুয়াল টু কত 0, 2x - 2x ইকুয়াল টু কত 0। হ্যাঁ, তাহলে x যদি তুমি এখান থেকে কমন নিয়ে নাও, তুমি পাচ্ছ কত 2 - 2 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? তাহলে তুমি পাচ্ছ x 2 - 2 মানে কত 0, x × 0 ইকুয়াল টু 0। এখন তুমি বলো ভাই এটা কি আসলো? ভাইয়া প্রশ্নই তো ভুল। তুমি বলবা যে ভাইয়া প্রশ্নই তো ভুল, তাই না? প্রশ্নই তো ভুল আছে, যে আপনার ক্যালকুলেশন করলে x × 0 ইকুয়াল টু 0, মানে প্রশ্ন ভুল। প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, বলছে যে x এর মানগুলো কি কি হবে। এখন তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো তো, আমরা এই x এর জায়গায় তুমি এখন যে কোনো সংখ্যা একটু চিন্তা করো। ভাই x এর জায়গায় আমি একটা 10 চিন্তা করলাম, x এর জায়গায় 10 একটা নাম্বার চিন্তা করো, 10 এর সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। তুমি x এর এখানে যে কোনো নাম্বার চিন্তা করো না কেন, এটার সমীকরণ কিন্তু সিদ্ধ হবে। x এর জায়গায় তুমি যে কোনো নাম্বার চিন্তা করবো, তার মানে সেটা হচ্ছে রিয়েল নাম্বার। মানে x এর জায়গায় তুমি 1 চিন্তা করো, -1 চিন্তা করো, 2 চিন্তা করো, -2 চিন্তা করো, পৃথিবীর যে কোনো নাম্বার চিন্তা করো না কেন, ইকুয়েশনটা কি সত্য হয়। তার মানে আমাদের এই অঙ্কটা ঠিক আছে, এই x এর জায়গায় আমরা আসলে যে কোনো মান বসাতে পারবো। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে x বিলংস টু সকল রিয়েল নাম্বার। কেননা রিয়েল নাম্বার হচ্ছে পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যা, তুমি যে কোনো বাস্তব সংখ্যা এখানে বসাও, 2/3 বসাও, কিন্তু 0 সাথে গুণ করলে সেটা কি 0 হয়ে যাবে না? তার মানে সমীকরণটা সিদ্ধ করতে চায়। তুমি এই x এর জায়গায় -10 বসাও, তাও 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তার মানে x এর উপর আমরা শর্তটা এইভাবে দিব যে x বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার। পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যা যদি আমি এখানে বসাইতে পারি, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, তাহলে আমার এটা কী হবে? সমীকরণে সিদ্ধ হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট যে x × 0 ইকুয়াল টু 0, তার মানে x এর উপর আমরা একটা শর্ত আরোপ করবো, সেটা কি? রিয়েল নাম্বার। তার মানে এটা অ্যান্সার হচ্ছে রিয়েল নাম্বার। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই রিয়েল নাম্বার আর তুমি এটাকে ছোট হাতের এভাবে দিতে পারবা না, তোমাকে অবশ্যই আর এভাবে লিখতে হবে এবং এটাকে ডাবল করে দিতে হবে, ডাবল করে দিতে হবে। তুমি দেখবা তোমার বইয়ের মধ্যে যখন আর লিখে, এন লিখে, জেড লিখে, এগুলো কিন্তু ডাবল করে লেখা থাকে, একটু বোল্ড করে লেখা থাকে, ঠিক আছে? কারণ তুমি যেহেতু অনেক বড় একটা সংখ্যার সেট চিন্তা করতেছো, এই জন্য তোমাকে অবশ্যই এখানে ডাবল করে দিতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের এক্স হচ্ছে সকল রিয়েল নাম্বার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে কোনো সময় পরীক্ষাতে চলে আসতে পারে। এরপর আমরা চলে আসি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব, নির্ণয় সম্ভব। শুধু এতটুকুই লিখে রাখবা, এটা বুঝার কিছু নাই, এটা বুঝবো হচ্ছে পরে। হ্যাঁ, এখন বুঝার কিছু নাই, তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স যখন করবো তখন বুঝবা। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংলিশ নাম হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার আরেকটা বিকল্প নাম হচ্ছে কি বলতো? ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো যদি কখনো তোমাকে ইনভার্টিবল ম্যাট্রিক্স বলে, তখন বুঝে নেবে এটা আসলে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলতেছে, ঠিক আছে? আর এটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, এটা বুঝবো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স ওই টপিক্সটাতে গিয়ে। আচ্ছা, ওই 9-10 হিসাবটা আলাদা আর এখনকার হিসাবটা আলাদা। তুমি এখন যদি লেখা এটা বাস্তবে সম্ভব না বা এটা সম্ভব না, তাহলে তো সমস্যা। এটা হিসাব বলা যাবে না। রুটের ভিতরে মাইনাস থাকলে এটা সম্ভব, এখন সেটা হচ্ছে জটিল সংখ্যাতে থাকবে, ঠিক আছে? তার মানে যেগুলো তুমি বলতে যে সম্ভব না এই সেই, সেগুলো এখন আমরা সম্ভব করে তুলব, ঠিক আছে? এখন এরকম কোনো কিছু আসার সম্ভাবনা নাই। হ্যাঁ,
তো অব্যতিক্রমী ম্যাট্রিক্সের সহজ বাংলা কথাটা হচ্ছে এটাই, যে এর আগে যখন ব্যতিক্রমী ম্যাট্রিক্সে বলছিলাম নির্ণায়কের মানটা শূন্য হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা শূন্য হবে না। অব্যতিক্রমীকে নির্ণায়কের মানটা কি হবে না? শূন্য হবে না। অব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা কি হবে না? শূন্য হবে না। এইটার সংজ্ঞা মুখস্থ করবা না। ব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য, অব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা শূন্য হবে না। ঠিক আছে, এতটুকু জিনিস একটু জানবা। তো চলো তো আমরা মানে এতটুকুই, এর বাইরে আর কিছু জানবো না কিন্তু, যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি নির্ণায়কের মানটা শূন্য হবে না। তুমি যে কোনো একটা নির্ণায়ক চিন্তা করতে পারো, একটা নির্ণায়ক 2 3 4 5, এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ভাই কিভাবে? দেখো এটা নির্ণায়ক তুমি বের করো, 5 দুগুণে 10 মাইনাস 3 4 12, তা কি -2, এই -2 কি কখনো জিরোর সমান হচ্ছে না? এটা জিরোর সমান না, তার মানে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তারাই যাদের মানটা নির্ণায়ক জিরোর সমান হবে, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স তারাই যাদের মানটা নির্ণায়ক জিরোর সমান হবে না। ওকে, এবার আমরা দেখবো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এমসিকিউ, এবং বিশ্বাস করি এগুলো তোমরা নিজেরাই পারবা এগুলা। চলো একটু দেখি। দেখো কি বলছে, চট্টগ্রাম বোর্ড 2022 আসছে। একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তবে এম এর মানটা নির্ণয় করো। যারা মিল টার্ম পারো তারা খুব সহজে এগুলো করতে পারবা। দেখো m-2 m-3, তারপর হচ্ছে এটাকে গুণ করলে এটাকে গুণ করলে -6 6 দুগুণে 12 ইকুয়াল টু 0। কেন? কারণ ব্যতিক্রমী বলছে। তাহলে m² -5m + 6 -12 ইকুয়াল টু 0 গুণ করে দাও। আমি একবারে কাজ করছি। m² -5m -6 ইকুয়াল টু 0। তুমি দেখো ভাই মিল টার্ম করো। 3 দুগুণে 6 মিলবে না, কিন্তু 6 একে 6 মিলাইতে হবে। 6 একে 6 3 দুগুণে 6 মিলবে না কেন? কারণ চিহ্নের জন্য মিলবে না। হ্যাঁ, m নিলে হচ্ছে m-6 + 1 m-6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে একটা তুমি পাবা হচ্ছে m ইকুয়াল টু 6, আর একটা তুমি পাবা হচ্ছে m ইকুয়াল টু -1। হ্যাঁ, 6 আর -1, তাহলে c হচ্ছে অ্যান্সার। 6 আর হচ্ছে -1। ভাই এইমাত্র আপনার বইটা পাইলাম, শুধু বই পাইলে হবে না, ক্লাসও করতে হবে। হ্যাঁ, আবারও বলতেছি, দেখো এই মিল টার্মটা অনেকে ভুল করে 3 দুগুণে 6 করে, উত্তর হচ্ছে 3 দুগুণে 6 হবে না, 6 একে 6 দিয়ে মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু বোর্ড পরীক্ষাতে আসা একটা অঙ্ক। হ্যাঁ, আমি মাঝখানে কিছু কিছু গ্যাপ দিচ্ছি, যেমন এটাতে দেখো। তার বলছে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমরা একটু কমেন্ট করে বলো যে নিচের কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কিভাবে বুঝবা? দেখো তো, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অ্যান্সার কি হবে দেখো। আগের অঙ্ক আমাদের শেষ, এবার আমরা নতুন অঙ্কে চলে আসছি। নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স? ভাই আপনার সাথে লিখে পারতেছি না, এমসিকিউ তো লিখে পারবা না। একদম সি অ্যান্সার দিচ্ছে, আমি সি কোন হিসেবে অ্যান্সার, এখন বি অ্যান্সার দিচ্ছে। তোমরা কি বলতেছো উল্টা পাল্টা? হ্যাঁ, মানে বি সির কেমনে বলো? তোমরা কি মাইনাস প্লাস কি পারো না? মানে তোমাদেরকে এখানে আবারও শিখাইতে হবে যে আমি যখন এভাবে যখন গুণ করব 6, আর এইটা হলো ফর্মুলার মাইনাস, আবার 6 আর -1 গুণ করলে প্লাস হয়ে যাবে। মানে তোমাদেরকে এটা শেখানো হয় নাই যে আমরা যখন এমনি গুণ করব তখন আমাদের একটা ফর্মুলার মাইনাস থাকবে। হ্যাঁ, ওটাও যদি তোমরা না বোঝালে বুঝবাটা কি বলো তো? 3 দুগুণে 6 ফর্মুলার মাইনাস, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে না? একজন বলে এইটা, আবার একজন বলে এইটা। কেন? কারণ সে এইবার এসে করছে -4 আর এটা 4 +4, অ্যান্সার হচ্ছে তার 0। এটা কোনো কথা? এটা কেমনে তুমি +4 চিন্তা করো? হ্যাঁ, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, দেখো 3 4 12 ফর্মুলার মাইনাস 6 দুগুণে 12, অ্যান্সার কত? 0। তোমরা এ অ্যান্সার দাও কেমনে? হ্যাঁ, আচ্ছা, একজন আবার এ অ্যান্সার দিচ্ছে 0 - 0, এটা 0 চলে আসতেছে। তো তুমি হচ্ছে 3 4 12 6 দুগুণে 12, হ্যাঁ এটাও হবে, বাট পরীক্ষার সময় যে কোনো একটা থাকবে। সো এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। পরীক্ষার সময় একটা অ্যান্সার থাকবে, কখনো আবার দুইটা অ্যান্সার থাকবে না। ঠিক আছে, কখনো দুইটা অ্যান্সার থাকবে না কিন্তু। সো তোমার বি আর সি যারা উত্তর দিচ্ছ এটা টোটালি ভুল, আর যে এ অ্যান্সার দিচ্ছ এটা ঠিক আছে। 1 0 0 0, তার মানে হচ্ছে 0 - 0 মানে 0। ঠিক আছে, বাট পরীক্ষায় কখনো দুইটা উত্তর থাকবে না, পরীক্ষা আজীবন একটা উত্তরই থাকবে। ঠিক আছে, উত্তর একটাই হবে। বোধ ভাই পরীক্ষাতে তোমাকে আবার দুটা দাগানোর দরকার নাই, এ আর ডি,
হ্যাঁ, আশা করি পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে একটা উত্তরে থাকে, ঠিক আছে, হয়তো বা কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে। নন সিঙ্গুলার না, তোমাকে এখানে ব্যতিক্রমী বলেছে। হ্যাঁ, ব্যতিক্রমী। তো দেখো এত সহজ একটা টাইপ, বাট এখান থেকে বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসছে, এবং ব্যতিক্রমী টাইপের অঙ্ক শুধু বিশ্ববিদ্যালয়, একদম বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী এই টাইপটা থেকে অঙ্ক আসে। তুমি দেখো প্রথমে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসবে, ইয়েস, প্রথমে ঢাবির অঙ্ক আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 9 দশে একটা অঙ্ক আসছে। এটা দিয়ে বলছে যে ব্যতিক্রমী হলে আলফার মানটা নির্ণয় করো। তো এর আগে আমরা শিখছি পি এর মান নির্ণয় করা, এখন আমাদের বলছে কি আলফার মানটা নির্ণয় করা। সো আমরা কি করবো, আগে এভাবে গুণ করব, আলফা প্লাস 4 আলফা মাইনাস 2, আর এভাবে যখন যাবো তখন মাইনাস দিব, 8 দুগুণ হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, তো হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস হচ্ছে 2 আলফা প্লাস 4 আলফা, তাহলে ক্যালকুলেশন করে আসবে প্লাস 2 আলফা মাইনাস 8 মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। 12 4 6 24, আলফা স্কোয়ার প্লাস 6 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। আলফা নিলে হচ্ছে আলফা প্লাস 6 মাইনাস হচ্ছে 4 আলফা প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলফার একটা মান হচ্ছে -6, আর আলফা একটা মান কত হচ্ছে 4। তাহলে এই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, যে একটার মান হচ্ছে -6, একটার মান হচ্ছে কত বলতো 4। দেখো বুঝছো কিনা, শুধু 4 বললে তো হবে না, তোমাকে দুইটা মানে বলতে হবে। শুধু 4 বললে কি হবে, দুইটা মানে বলতে হবে। শুধু 6 নাকি -6 একটু খেয়াল করে দেখো তো কি আসতেছে, 4 6 24, তোমাকে চিহ্ন খেয়াল রাখতে হবে না, মাইনাস আনতে হবে না, -6, 4, ঠিক আছে। তার মানে দেখো যে আমরা ব্যতিক্রমী সম্পর্কে যা শিখলাম সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখতে পারলাম। তার মানে আমাদের যে একাডেমিকে যে টাইপগুলো থাকে, এই টাইপগুলো শুধুমাত্র কিন্তু আসলে আমাদের এই বোর্ড পরীক্ষার জন্য বা কলেজ পরীক্ষার জন্য সীমাবদ্ধ না, সেগুলো আমাদের অ্যাডমিশনে কিন্তু আসে, ঠিক আছে। তারপর দেখো রিসেন্টলি এটা আসছে, এটা তুমি যদি করো, এটা একটু আগে আমরা করছি কিন্তু দেখো, এটা আমরা একটা বোর্ডে করছি, বোর্ডের একটা অঙ্ক কই গেল, এই যে এই অঙ্কটা দেখো, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছিল, দেখো এই অঙ্কটা চট্টগ্রাম, দেখো বোর্ডের অঙ্ক, আমি যে বারবারই বলি যে বোর্ডের সাথে আমাদের ভার্সিটি কিন্তু মিল থাকে, দেখো বোর্ডে এই অঙ্কটা আসছে না, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে না। এখন তুমি দেখো ভার্সিটিতে যখন আমি গেলাম তখন এই সেম অঙ্কটাই আমার কি আছে, রাজশাহী ইউনিভার্সিটি 22-এ আসছে, সেম অঙ্ক, তো সেম অঙ্কই আসছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, 6, -1 মনে হয়, তাই না? অ্যান্সার কি ছিল আমাদের 6, -1, তাহলে হচ্ছে 6, -1 হচ্ছে অ্যান্সার। তার মানে এই জিনিসটা তুমি শিওর থাকবা যে আমরা একাডেমিকের জন্য যা পড়তেছি আমাদের অ্যাডমিশনে কিন্তু আসলে ঘুরে ফিরে ওগুলা থেকেই আসে, কিন্তু আমরা মনে করি যে আমাদের একাডেমিক আর অ্যাডমিশন বুঝি আলাদা, অনেক পার্থক্য, তাই না? তো সেটা ভাবা যাবে না। বলছে আলফার মান কত হলে ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে, আলফার মানটা কত হলে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, তো সিঙ্গুলার মানে কি বলতো, ব্যতিক্রমী। তার মানে তোমাকে এখন এটাকে কি করতে হবে বলতো, বিস্তৃতি করতে হবে বা নির্ণায়কের মান নির্ণয় করতে হবে, তাই না? নির্ণায়কের মানটা কার সমান, 0 সমান। তার মানে তুমি এ নির্ণায়কের মানটা নির্ণয় করবে, এটা কার সমান বলতে হবে, 0 সমান। কেন ভাইয়া 0 সমান, কারণ আমাকে বলছে ম্যাট্রিক্সটা কি হবে, সিঙ্গুলার হইতে হবে। তো চলো আমরা এটাকে বিস্তৃতি করি। তুমি প্রথমে 1 নাও, 1 নিলে কত হচ্ছে দেখো, 1 নাও, নির্ণায়কের মান নির্ণয় করবা, সহজ কথা। 5 নং 45 মাইনাস হচ্ছে 6 আসতে 48 মাইনাস হচ্ছে 2, এটা কাটো এটা কাটো। 4 নং হচ্ছে 36 মাইনাস 6 সাথে 42 প্লাস আলফা, প্লাস আলফা 4 আসতে 32 মাইনাস হচ্ছে 7 5 35 ইকুয়াল টু কত, 0। এখন তুমি এখানে একটু কষ্ট করে একটু ক্যালকুলেশন করবা, আলফা মান তুমি এখান থেকে 3 পাবা। তুমি এটাকে ক্যালকুলেশন করলে আলফা মান 3 পাবা, কারণ তারা বলছে আলফার মান কত হলে ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার হয়, মানে ব্যতিক্রমী হবে। তার মানে এটা নির্ণায়কের মান কার সমান, 0 সমান। এর আগে আমরা 2/2 নির্ণায়কের মান বের করছি খুব সহজে, বাট তার এবার আমাদের সাথে দুষ্টুমি করে 3/3 আকারে একটা নির্ণায়ক দিয়ে দিচ্ছে। সো সেমভাবে আমরা এটা নির্ণায়কের মান বের করবো, ওই যে বিস্তৃতি করে, তো বিস্তৃতি করে ইকুয়াল টু কত, 0। সো তুমি যেটাকে ক্যালকুলেশন করো, তুমি আলফা মানটা অবশ্যই 3 পাইতে বাধ্য, আলফা মানটা 3 আসবে, ঠিক আছে? ক্যালকুলেশন করো, 3 পাবা। তো আমাদের এই টাইপটা থেকেও আসলে অনেক ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্ক আসছে, অনেক ইঞ্জিনিয়ারিং অঙ্ক আসছে, ঠিক আছে? সেটা এখন আমরা একটু দেখব।
যে আসলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমাদের কি কি অঙ্ক আসছে। তো তারা এটা একটা দিয়ে কি বলছে যে একটি বাস্তব ম্যাট্রিক্স কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। দেখো কি বলছে, ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে আমি কি বিপরীত মানে ইনভার্স ম্যাট্রিক্স বলছিলাম না? তার মানে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না কখন? যখন নির্ণায়কের মানটা কার সমান হবে? 0 সমান হবে। মনে আছে? তার মানে দেখো তারা কিন্তু বলে নাই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারা বলছে কি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তো বিপরীত ম্যাট্রিক্স আমরা এখন শিখি নাই, কিন্তু আমরা তো এটা শিখছি যে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের অপর নামটা হচ্ছে নন ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তার মানে অ্যাকচুয়ালি তারা তোমাকে বলছে এটাকে তোমাকে নির্ণায়কের মানটা 0 সমান ধরতে হবে। তাহলে আমরা বলবো হচ্ছে এটাকে গুণ করব কে রুট ওভার কে। তাহলে কি হচ্ছে দেখো তো, কে রুট ওভার কে ইন্টু হচ্ছে রুট ওভার কে মাইনাস হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে কি, দেখো এখান থেকে রুট ওভার কে গুণ করলে কে ইন্টু কে মানে কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, অতএব কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে দেখো প্লাস মাইনাস বলতে হবে, কিন্তু কে হচ্ছে প্লাস মাইনাস 2, শুধু 2 বললে হবে না, প্লাস মাইনাস 2 তোমাকে প্রশ্নে দেওয়া আছে, সো প্লাস মাইনাস বলতে হবে। আবার বলতে দেখো তারা আমাকে বলছে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তার মানে হচ্ছে নির্ণায়কের মানটা 0 সমান। সহজ কথা, তার মানে তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলতেছে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মানটা কি হবে? 2। সিকে রুয়েটে আসা একটা অঙ্ক। হ্যাঁ, এতগুলো অঙ্ক করানোর পর আমার মনে হয় না যে তোমাকে আবার এটা করানো লাগবে। এটা খেয়াল করে দেখো, তারা বলছে কে এর কোন মানের জন্য এটা একটা ইনভার্টিবল হবে না। দেখো ইংলিশ ইউজ করছি, ইনভার্টিবল হবে না মানে কি বলতো, যে নির্ণায়কের মানটা 0 সমান, মানে কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তার মানে নির্ণায়কের মানটা কার সমান? 0 সমান। তো চলো আমরা এটা নির্ণায়কের মানটা বের করি। কে মাইনাস 3 কে মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তিনটা মাইনাস গুণ করলে মাইনাস 4। তাহলে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 মাইনাস 4 ইকুয়াল টু 0। কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। ভাই তুমি কিন্তু চাইলে এটাকে মিল টার্ম করতে পারবা না, তোমাকে দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে টুয়াইজ এ। এই সূত্রের কথা কি মনে আছে? যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে টুয়াইজ এ। এখানে কিন্তু দেখো বি এর মানটা কিন্তু মাইনাস 5, এর মানটা হচ্ছে 1, সি এর মানটা হচ্ছে 2। 9-10 এর সূত্র 5 প্লাস মাইনাস রুট ওভার ক্যালকুলেশন করলে এখানে 17 পাবা ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এই যে দেখো আমাদের লাস্টে যে অ্যান্সারটা আছে এটা হচ্ছে অঙ্ক। এটা মেবি তোমার বুয়েটে আসা একটা অঙ্ক, এটা বুয়েটে আসা অঙ্কটা ছিল, বুয়েটে আসা এমসিকিউ। তাহলে দেখছো যে আমাদের যত কঠিনে অঙ্ক দিক না কেন, ইনভার্টিবল বলুক ইনভার্টিবল না বলুক যাই বলুক না কেন, আমরা শিখে আসছি ব্যতিক্রমী অব্যতিক্রমী নামগুলো আমরা যদি শিখছি, তার মানে এই টাইপের অঙ্ক আমাদের কাছে এখন সহজ লাগবে। সো দেখো তো যে সহগুণক, অনুরাশি, তারপর তোমার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো নিয়ে কি কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে নাকি নাই? মাঝখানে 2-1টা এমসিকিউ বাদ দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে তোমরা স্লাইড পাওয়ার পরে নিজ দায়িত্বে দেখে নেবে। তো আজকে ক্লাসে আমরা আর বেশিক্ষণ পড়বো না। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে, তোমাকে বলা লাগবে না, আমার স্লাইড এই পর্যন্ত করা আছে। তো হ্যাঁ, লাস্টের অঙ্কটা আমাদের ডি হবে অ্যান্সার। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। সামনে তোমাদের ঈদ, তো ঈদের আগে তোমরা একটু হলো তোমাদের সিলেবাস তোমরা এগিয়ে নিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সো আমরা ঈদের পরে হচ্ছে আমাদের ঈদ মেবি সোমবারে হবে, পরের সোমবার থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে। সেটা হয়তো বা 22 তারিখ বা 23 তারিখ পড়তেছে আমাদের সোমবার থেকে আমরা ক্লাস শুরু করতেছি। ম্যাথ ক্লাস তোমাদের সোমবার থেকে পাবা, ঠিক আছে ভাইয়া? ঈদে হোমওয়ার্ক দেন, আমি হোমওয়ার্কগুলো হচ্ছে ছবি তুলে তোমাদের এখানে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আর একটু পড়ালে ভালো হতো, আপনার স্লাইডে নেই আর কি পড়াবো। আজকে একটু স্পিডে পড়াইছি, খেয়াল করছো? হ্যাঁ, আজকে একটু স্পিডে পড়াইছি, এটা কি খেয়াল করছো? খেয়াল হতে অনেকে করো নাই। তো যাই হোক, হোমওয়ার্ক দিব, চিন্তা করার কারণ নেই। তোমরা আগে তোমাদের ঈদটা ভালো করে পালন করো, দেন আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো। আমি যে বই থেকে ছবি তুলে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে?
স্বপ্ন যাবে বাড়ি আমার বন্ধ কতদিন ভাইয়া? একদম পরের সোমবারে, এই সোমবারে ঈদ হলে পরের সোমবারে খুলবে, কারণ আমি আগামীকালে আমার এলাকায় চলে যাচ্ছি এবং আমাদের অফিস কালকে থেকে টোটালি বন্ধ। সো তোমরা ঈদ ভালো করে কাটাও। বই পাইনি, যদি বই না পেয়ে থাকো আমাদের হেল্পলাইনে ফোন দাও, আমাদের বন্দিবাসালার হেল্পলাইনে ফোন দাও অথবা আমাদের পেজে কল দাও। সেটা আজকে এখন কল দিলে পাবা না, আগামীকাল সকাল সকাল কল দিও, কেন কালকে আমাদের ব্রাঞ্চ বন্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু আসলে কুরিয়ার আর হবে না, একদম ঈদের পরে কুরিয়ার হবে। হ্যাঁ, এবং আমরা আগামীকালে আমাদের যত কুরিয়ার আমরা সব কমপ্লিট করব। সো তুমি একটু যারা বই পাওনি বা যারা কয়েকদিন ধরে বই পাচ্ছেন তারা আগামীকালে তোমাদের লাস্ট খবরটা নিয়ে নাও। এরপর কিন্তু আর অফিস খোলা থাকবে না ঈদের পরে, তখন তোমাদের আবার এই ব্যাপারগুলো দেখা হবে, তোমাদের যাদের যাদের প্রবলেম আছে তখন আমরা ঈদের পরে এগুলো সমাধান করব। ঈদের আগে হচ্ছে আগামীকালে লাস্ট দিন, তো যাদের যে ধরনের প্রবলেম আছে সেগুলো তোমরা একটু সলভ করে নিও। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।